আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন এমবেডেড সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেমের পড়ছিলাম I²C, অর্থাৎ ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট বাস। এটা পড়ছিলাম, আজকে এটা শেষ হবে এবং আমরা নতুন টপিক শুরু করব, এভিআর মাইক্রোকন্ট্রোলার। এটা আজকে শুরু করার চেষ্টা করব, যদি I²C শেষ হয়ে যায়। দেখো, I²C কে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট বাস, যেটাকে একটা স্মল এরিয়া নেটওয়ার্ক, যা আইসির সাথে এবং অন্যান্য ইলেকট্রনিক সিস্টেম আমরা কানেকশন দিয়ে থাকি। ফলে আইসি এবং অন্যান্য ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে আমরা সহজেই ডাটা আদান প্রদান করতে পারি। একটা আইসির সাথে অন্য একটা ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে এখানে দুইটা তারের সাহায্যে কানেক্টেড থাকে। একটা হচ্ছে কি এসডিএ, অর্থাৎ সিরিয়াল ডাটা বাস। আর একটা হচ্ছে কি, আরেকটা তার হচ্ছে ওয়্যার, হচ্ছে কি একটা ক্লক সিগন্যাল, অর্থাৎ ক্লক সিগন্যাল ট্রান্সমিশনের জন্য আরেকটা ওয়্যার থাকে। এই দুইটা সিগন্যাল থাকে এবং এই ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এটাকে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ক্লাসিক I²C ফাস্ট মোড এবং হাই স্পিড মোড। অর্থাৎ ক্লাসিক I²C ডাটা ট্রান্সমিশন রেট হচ্ছে সবচাইতে কম, আর হাই স্পিড মোডের ডাটা ট্রান্সমিশন রেট সবচাইতে বেশি। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে কি যে স্টার্ট কন্ডিশন, স্টপ। আচ্ছা, স্টার্ট এবং স্টপ কন্ডিশনটা একটু আবার দেখি। স্টার্ট কন্ডিশনটা দেখো, যে এটা হচ্ছে এসডি, অর্থাৎ ডাটা সিগন্যাল বাস, আর হচ্ছে কি এটা এসসিএল, অর্থাৎ এটা হচ্ছে ক্লক সিগন্যাল। তাহলে যখন স্টার্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, যেটা হাই থাকবে, ঠিক আছে, আর এসডিএ টা কি হাই থেকে লোতে যাবে। আবার স্টপ কন্ডিশনে কি হবে, হাই থাকবে, এসসিএল টা হাই থাকবে, ঠিক আছে, হাই থাকবে। এবং এই ডাটা ট্রান্সমিশনটা কি ট্রানজিশন হচ্ছে, অর্থাৎ লো থেকে হাইতে যাচ্ছে। এখানে হলো হাই থেকে লো এবং এখানে লো থেকে হাই হবে। আর এসসিএল টা সবসময় কি থাকবে, হাইতে থাকবে। দ্যাট মিনস স্টার্ট কন্ডিশন এবং স্টপ কন্ডিশন দুইটার ক্ষেত্রেই এসসিএল হাই থাকবে। দেখো, আজকে আমরা এখান থেকে পড়বো I² বাস কানেকশনস। এটা একটা হচ্ছে কি মাস্টার এবং স্লেভ, গত ক্লাসে বলছিলাম। মাস্টারটা কি হতে পারে, অর্থাৎ যে ডাটা, এটা মাস্টার ট্রান্সমিটার হতে পারে, যে মাস্টার যে ডিভাইসটা, ইট মে বি ট্রান্সমিটার, অর্থাৎ ডাটা ট্রান্সমিট করতে পারে। আর এটা ট্রান্সমিটার এবং রিসিভার, অর্থাৎ রিসিভ করতেও পারবে। আর স্লেভের ক্ষেত্রে এটা শুধুমাত্র কিছু স্লেভ রয়েছে, শুধুমাত্র রিসিভ করবে ডাটা। আবার কিছু স্লেভ এমন ভাবে ডিজাইন করা হয় যেটা রিসিভও করবে এবং ট্রান্সমিটও করতে পারবে। অ্যাকনলেজমেন্ট মানে কি, যে যখন আমি মাস্টার যদি ডাটা পাঠাই স্লেভের কাছে, স্লেভ তখন কি করবে, একবার ডাটা পাওয়ার সাথে সাথে কি করবে, সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ঠিক আছে, যে আমি ডাটা পেয়েছি। এবং অ্যাকনলেজমেন্ট যখন পাঠাবে, তখন দেখো ডাটা আউটপুট বাই রিসিভারের ক্ষেত্রে কি হবে, অ্যাকনলেজমেন্টটা কি হবে, লো সিগন্যাল হবে। অ্যাকনলেজমেন্ট ফ্রম রিসিভার, রিসিভার যখন অ্যাকনলেজ পাঠাবে ট্রান্সমিটারের কাছে, তখন কি হবে, লো সিগন্যাল হবে। আর যখন আরেকটা আছে কি, যে নট অ্যাকনলেজমেন্ট,
সেটার ক্ষেত্রে হয় কি হাই থাকে। নট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল হচ্ছে কি নেক্সট ফ্রম রিসিভার, এটাকে বলা কি এনএসি কে। অ্যাকনলেজমেন্ট হচ্ছে সংক্ষেপে লেখা কি এসিকে, আর নট অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে এনএসি কে। ঠিক আছে, এনএসি কে। আর এটার ক্ষেত্রে দেখো লো, যখনই লো থাকবে, ঠিক আছে, এসসিএলটা যখনই লো থাকবে তখনই কি এই ডাটা আউটপুটটা হবে কি সব, তখন কি হবে ট্রানজিশনটা হবে। দেখো এই যে লো আছে এটা ট্রানজিশন হচ্ছে, এই ক্ষেত্রে যখন লো হবে তখন ট্রানজিশন হবে, এই ক্ষেত্রে লো আছে তখন ট্রানজিশনটা হবে। এটা হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট, যে যখনই সে ডাটা পাঠাবে তখনই কি করবে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এই অ্যাকনলেজমেন্ট গুলো কত প্রকার দেখো, ফ্রম স্লেভ টু মাস্টার ট্রান্সমিটার, ফ্রম স্লেভ টু মাস্টার ট্রান্সমিটার, ফ্রম স্লেভ টু মাস্টার রিসিভার, ফ্রম মাস্টার ট্রান্সমিটার, ফ্রম মাস্টার রিসিভার টু স্লেভ, এই 4 ভাগে ভাগ করছে। কিন্তু এর মধ্যে দেখো একটিভ কোনটা, দুইটা, ফ্রম স্লেভ টু মাস্টার ট্রান্সমিটার, স্লেভ থেকে কি করবে মাস্টারের কাছে কি করবে অ্যাকনলেজ পাঠাবে। ঠিক আছে, দ্যাট মিন্স মাস্টার এখানে হচ্ছে কি ট্রান্সমিটার, স্লেভ টু মাস্টার ট্রান্সমিটার, মাস্টারটা ট্রান্সমিটার, আর স্লেভ হচ্ছে কি এখানে রিসিভার, ডাটা রিসিভ করবে। মাস্টার যখন ডাটা পাঠালো, স্লেভ যদি ডাটাটা রিসিভ করে তখন সে কি করবে অ্যাকনলেজমেন্ট পাঠাবে এবং অ্যাড্রেসও পাঠাবে মাস্টারটা। ঠিক আছে, আফটার অ্যাড্রেস রিসিভ কারেক্টলি, অর্থাৎ অ্যাড্রেসটা ঠিক মতো রিসিভ করলো, যে এই অ্যাড্রেস থেকে সে ডাটা রিড করবে বা রাইট করবে, তখন কি করবে সে অ্যাকনলেজ পাঠাবে। অথবা আপনার ডাটা বাইট রিসিভ কারেক্টলি, ডাটা বাইট ঠিক মতো রিসিভ করার পর সে কি করবে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। আরেকটি দেখো, ফ্রম মাস্টার রিসিভার টু স্লেভ, ফ্রম মাস্টার রিসিভার টু, এখানে কি মাস্টারটা হচ্ছে কি রিসিভার, মাস্টার হচ্ছে কি রিসিভার, মাস্টার রিসিভার টু স্লেভ, অর্থাৎ মাস্টার থেকে, তার মানে মাস্টার থেকে স্লেভের দিকে অ্যাকনলেজমেন্ট এক্ষেত্রে পাঠাবে। দ্যাট মিনস স্লেভ হচ্ছে ট্রান্সমিটারের ক্ষেত্রে। ঠিক আছে, স্লেভ ডাটা পাঠাবে মাস্টারের কাছে, মাস্টার যখন ডাটাটা পাবে তখন কি সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। আর এই দুইটা কেসের ক্ষেত্রে নেভার, অর্থাৎ এক্ষেত্রে কোনো কিছু ট্রান্সমিশন হচ্ছে না। ঠিক আছে, এখানে দেখো নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, নেগেটিভ অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে কি, দেখো নেগেটিভ অ্যাকনলেজমেন্টটা হচ্ছে কি, যে এটা হচ্ছে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট যখন হবে তখন এখানে কি হবে যে হাই থাকবে, নট অ্যাকনলেজ। ঠিক আছে, এনএসি কে, নট অ্যাকনলেজমেন্ট ফ্রম রিসিভার, দেন ইট উইল বি হাই। আর এর আগের ক্ষেত্রে দেখছিলাম কি লো, আর এটা কি স্টার্ট কন্ডিশন, আর এদিকে কি স্টপ কন্ডিশন থাকবে। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর এই যে ট্রানজিশন হবে কখন, যখন কি এই এসসিএলটা কি হবে লো থাকবে, দেন এটা হবে কি ডাটাটা হবে কি এর ট্রানজিশন, অর্থাৎ হাই থাকলে লো হবে এবং লো থাকলে হাইতে যাবে। এটা হচ্ছে কি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। নেগেটিভ অ্যাকনলেজমেন্ট কে দেখো কয় ভাগে ভাগ করছে এখানে, ফ্রম স্লেভ টু মাস্টার ট্রান্সমিটার, এক্ষেত্রে 4 ভাগে ভাগ করছে। ফ্রম স্লেভ টু মাস্টার, স্লেভ টু মাস্টার ট্রান্সমিটার, এক্ষেত্রে কি বলছে যে আফটার অ্যাড্রেস নট রিসিভ কারেক্টলি, নেগেটিভ, এটা যখন ঠিক মতো রিসিভ করবে না, এগুলোকে বলছে কি নেগেটিভ, অর্থাৎ যখন এই ডাটা ঠিক মতো রিসিভ করবে না, দেন it will create a negative acknowledgement, not received correctly. After data byte not received correctly, slave is not connected to the bus, then from slave to master, slave থেকে master দিকে not acknowledgement signal পাঠাবে। ঠিক আছে, আর একটা from master receiver to slave। ঠিক আছে, after last data byte not received correctly, যদি ঠিক মতো ডাটা বাইট রিসিভ না করে, দেন এনএসসি অর্থাৎ নন অ্যাকনলেজমেন্ট পাঠানো হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো ডাটা ট্রান্সফার আমরা আইএস করছি, কিভাবে ডাটা ট্রান্সমিট করবে, এই হচ্ছে এসডিএ আর এটা হচ্ছে এসসিএল। তাহলে এসডিএ প্রথমে কি হবে স্টার্ট কন্ডিশন, এবং মাঝখানে কি হচ্ছে যে ডাটাটা পাঠাচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি এসসিএল। তাহলে এই যখনই নেগেটিভ থাকবে এটা হাই, এটা হচ্ছে লো, যখনই লো থাকবে তখনই দেখো এমএসবি বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর ডান দিকে এটা হচ্ছে কি এলএসবি বিট। ঠিক আছে, আর এখানে যখন এটা লো থাকবে দেন ইট উইল কি ট্রানজিশন, পজিশন স্টেটটা ট্রানজিশন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি পজিটিভ গোয়িং পিজিটি হচ্ছে, নিচেরটা পিজিটি হবে, আর এটা এনজিটি নেগেটিভ গোয়িং ট্রানজিশন হবে। ক্লিয়ার? দেখো প্রথমে কি হচ্ছে যে স্টার্ট কন্ডিশন শুরু, দেন স্লেভ অ্যাড্রেস, স্লেভ কি করবে, মাস্টার কি করবে স্লেভ অ্যাড্রেস পাঠাবে, এবং রিড রাইট কন্ডিশন, যে আমি ডাটা রিড করতে চাই স্লেভ থেকে অথবা রাইট করতে চাই, এই কন্ডিশনটা পাঠাবে। ঠিক আছে, স্লেভ অ্যাকনলেজেস উইথ এসি কে, স্লেভ কি করবে যখন অ্যাড্রেসটা রিসিভ করবে ঠিক মতো তখন কি অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে আমি অ্যাড্রেসটা রিসিভ করেছি। অল ডাটা বাইট তখন কি করবে, দেন
it will send the data, অর্থাৎ মাস্টার কি করবে, ডাটা সেন্ড করবে, অল ডাটা বাইটস ইজ ফলোড বাই অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ প্রত্যেক বাইটের শেষে কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। দেন স্টপ কন্ডিশন, লাস্টে কি হবে, ডাটা পাঠানোর পর কি স্টপ কন্ডিশন পাঠাবে। এই হচ্ছে কি যে কিভাবে ডাটা ট্রান্সফার হবে। দ্যাট মিনস প্রথমে স্টার্ট কন্ডিশন, লাস্টে হচ্ছে স্টপ কন্ডিশন, এবং মাঝখানে দুটো কি স্লেভ অ্যাড্রেস প্লাস রিড রাইট, স্লেভ অ্যাড্রেস পাঠাবে মাস্টার এবং কি রিড রাইট কন্ডিশনটা, ঠিক আছে, এবং অল ডাটা বাইটস, ঠিক আছে। তো প্রত্যেকটা ডাটা বাইট পাঠানোর পর কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। এখানে দেখো ডাটা ফরম্যাটস খুব গুরুত্বপূর্ণ। দেখো মাস্টার রাইটিং টু এ স্লেভ, মাস্টার কি করতেছে, স্লেভে কিছু রাইট করবে। এখানে দেখো একটা আছে কি শ্যাডো আকারে দেওয়া আছে, একটা শ্যাডো নেই। শ্যাডোটা বলছে যে ফ্রম মাস্টার টু স্লেভ, শ্যাডোটা বলছে মাস্টার থেকে স্লেভের দিকে ডাটা যাবে, ঠিক আছে। স্লেভ অ্যাড্রেস, স্টার্ট কন্ডিশন, রিড রাইট কন্ডিশন, তারপর মাস্টার থেকে স্লেভের দিকে ডাটা যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পি হচ্ছে কি স্টপ কন্ডিশন, এ হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এ হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এবার হচ্ছে নট অ্যাকনলেজ, আর এস হচ্ছে স্টার্ট কন্ডিশন, আর পি হচ্ছে স্টপ কন্ডিশন। আর শ্যাডো হচ্ছে কি ফ্রম মাস্টার টু স্লেভ, আর যেটা শ্যাডো নেই ফ্রম স্লেভ টু মাস্টার, ঠিক আছে। এই হচ্ছে কি ডাটা ফরম্যাটস। প্রথম হলো স্টার্ট কন্ডিশন, তারপর কি স্লেভ অ্যাড্রেস পাঠাবে, তখন রিড রাইট কন্ডিশন পাঠাবে, যদি 0 হয় তখন রাইট কন্ডিশন হলো, আর তারপর কি হলো কি অ্যাকনলেজমেন্ট, যে এটা পেলো, ঠিক আছে। স্লেভ কি করলো, যে অ্যাড্রেস যদি পায় ঠিক মতো তাহলে কি করবে, অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেবে। দেন মাস্টার কি করবে, ডাটা পাঠাবে, আবার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, আবার ডাটা পাঠাবে, আবার অ্যাকনলেজমেন্ট, দেন স্টপ কন্ডিশন। দিস ইজ দ্য ডাটা ফরম্যাটস, ঠিক আছে। এইভাবে ডাটাগুলো কি মাস্টার থেকে রিসিভারের দিকে যাবে, অর্থাৎ স্লেভের দিকে। দেখো এই ডাটা ফরম্যাটস কন্টেন্ট মাস্টার রিডিং ফ্রম স্লেভ, যখন রিড করবে তখন পার্থক্যটা হচ্ছে কি, দেখো রিড করা মানে কি, স্লেভ থেকে যখন রিড করবে তখন ডাটাটা কোত্থেকে আসবে, স্লেভ থেকে মাস্টারের দিকে আসবে। তাহলে শ্যাডোটা, এই শ্যাডোটা হচ্ছে কি মাস্টার টু স্লেভ, এই শ্যাডোটা হচ্ছে মাস্টার টু স্লেভ, আর এটা হচ্ছে স্লেভ টু মাস্টার। তাহলে ডাটাটা কি হবে, দেখো ডাটাটা কি হয়েছে, শ্যাডো দেয়নি কিন্তু, তার মানে এই ডাটাটা কোত্থেকে আসছে, স্লেভ থেকে মাস্টারের দিকে যাচ্ছে, তার জন্য এটা শ্যাডো নেই। কিন্তু আগের আগের যে ডাটা ফরম্যাটটা সেটা কিন্তু শ্যাডো ছিল। পার্থক্যটা বুঝতে পারছো? আগে ডাটা ফরম্যাটসে শ্যাডো ছিল, কিন্তু এই ডাটা ফরম্যাটে শ্যাডো নেই। ক্লিয়ার? এক্ষেত্রে কি করবে, রিড করবে। রিড করতে হলে কি করতে হবে, যে রিডের ক্ষেত্রে 1, ঠিক আছে, রিডের ক্ষেত্রে এখানে 1 দিতে হবে। এক্ষেত্রে এখানে 1 আছে, কিন্তু রিডের ক্ষেত্রে 1 হবে, এক্ষেত্রে 1 হবে। আর এটার ক্ষেত্রে দেখো শ্যাডো নেই, কেন শ্যাডো নেই, কারণ কারণ স্লেভ থেকে মাস্টারের দিকে ডাটাটা আসছে, তাই এক্ষেত্রে শ্যাডো নেই। এখন দেখো এখানে কি বলছে, ডাটা ফরম্যাটস দা কম্বাইন্ড ফরম্যাট, কম্বাইন্ডে দুইটা একসাথে করছে, দেখো। তাহলে এটা স্টার্ট কন্ডিশন, স্লেভ অ্যাড্রেস পাঠালো, রিড অর রাইট, দেন কি অ্যাকনলেজমেন্ট ডাটা, ঠিক আছে। এটা হচ্ছে কি রিড কন্ডিশন, ডাটাটা স্লেভ থেকে মাস্টারের দিকে আসতেছে। স্লেভ থেকে যখন মাস্টারের দিকে আসবে তখন কি হবে, স্লেভ থেকে যখন মাস্টারের দিকে আসবে তখন এটা হচ্ছে কি, যে এই কারণে শ্যাডো দেওয়া হয়নি, অ্যাকনলেজমেন্ট। আর এসআরটা হচ্ছে কি রিপিটেড স্টার্ট কন্ডিশন, আবার একটা স্টার্ট কন্ডিশন রিপিট, তার জন্য এসআর দেওয়া হয়েছে, রিপিটেড স্টার্ট কন্ডিশন। কিন্তু এস আর এখানে এসআর মানে কম্বাইন করা হলো। একইভাবে স্লেভ অ্যাড্রেস, রিড রাইট এ ডাটা, তারপর অ্যাকনলেজমেন্ট, এবং এটা হচ্ছে কি পি হচ্ছে কি যে স্টপ কন্ডিশন, ঠিক আছে। এটা হচ্ছে একসাথে করলো ডাটা ফরম্যাটটা। আর মাল্টি মাস্টার আইএসকিউ সিস্টেমটা কি, যে মাল্টি মাস্টার, মাল্টি মাস্টার মানে কি একাধিক যখন মাস্টার থাকবে, ঠিক আছে, তখন যে কে ডাটা এসডিএল এ কে ডাটা পাঠাবে, তখন তাদের মধ্যে কি করতে হবে, আরবিট্রেশন করতে হয়, ঠিক আছে, সেই কথা বলছে। তখন প্রোটোকলটা কি চেঞ্জ হয়ে যাবে, যে কে ডাটা, তার মধ্যে একটা অ্যালগোরিদম করা হবে যে কে ডাটাটা পাঠাবে। আরবিট্রেশন একটা প্রসিডিউর সেট করবে, যে আরবিট্রেশনের সাহায্যে কি করবে, আরবিট্রেশনের বাংলা হচ্ছে কি সালিসি। সালিসি মানে কি, যে একাধিক মাল্টি মাস্টার থাকলে যে কোন মাস্টারটা ডাটাটা পাঠাবে, ঠিক আছে, সেটাই সালিসি। তার জন্য কি একটা প্রসিডিউর তৈরি করা, জেনারেট করবে, সেই প্রসিডিউরের সাহায্যে ঠিক করা হবে যে এই মাস্টারটা ডাটা পাঠাবে, ঠিক আছে। ডিসাইড ফাইনাল কন্ট্রোল অফ দ্য বাস, অর্থাৎ বাসের কন্ট্রোল কে নেবে সেটা ডিসাইড করবে, এটি হচ্ছে কি আরবিট্রেশন বলা হয়। এর বলছে আরবিট্রেশন ইজ লস্ট বাই এ মাস্টার, আরবিট্রেশন কখন লস্ট, when it attempts to assert a high on the data line and fails, asserts a data line যখন হাই দেওয়া হবে ডাটা লাইনের ক্ষেত্রে, arbitration is lost by a master when it attempts to assert a high on the data line and fails, যখন সে কি করবে, যে ইনসার্ট করতে যাবে ডাটা লাইনে হাই কিন্তু সেটা ফেল করবে, তখনই কি হবে, আরবিট্রেশন, কোন মাস্টার আরবিট্রেশন ফেল করবে, ঠিক আছে। তার মানে আরবিট্রেশন লস্ট হলো, সে তখন ডাটা পাঠাতে পারবে না, বাসের কন্ট্রোলটা তার থাকবে না।
এখানে একটা ছবি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে SCL, এটা হচ্ছে কি ডাটা, আর ডাটা 1 ডাটা 2 SDA লাইন। তাহলে এখানে দেখো এই S ডাটা 2 আর SDA এটা হচ্ছে কি, এখানে ছবিটা এটাই বোঝাচ্ছে যে স্টার্ট কন্ডিশন, এখানে এদিকে স্টপ কন্ডিশন থাকবে, যখন এই লো থাকবে তখনই কি হচ্ছে ট্রানজিশন হবে। এক্ষেত্রে এক্ষেত্রে এই এসডি এবং ডাটা 2 টা কিন্তু সেম, এসডিএ এবং ডাটা 2 টা সেম, বুঝতে পারছো? এসডি এবং ডাটা 2 টা সেম। কেন সেম? কোনো ডাটা ট্রান্সমিট করতে চাইলে যদি দেখে অন্য কোনো নোড পাঠাচ্ছে, তখন সে ডাটা পাঠানো থেকে বিরত থাকে এবং অপেক্ষা করে স্টপ কন্ডিশনের জন্য। অর্থাৎ একটা নোড যদি ডাটা পাঠায়, তখন অন্য একটা মাস্টার কি করবে? অপেক্ষা করবে। সেই কথাটা এখানে বলছে যে সেটা ওইটা যখন স্টপ কন্ডিশন পাঠাবে, তখন অন্য মাস্টার তখন ডাটা পাঠাবে। এক্ষেত্রে ডাটা 1 টা ফেল করছে, ডাটা 2 টা এই এসডি এর মাধ্যমে ডাটা পাঠাতে পারছে। এটি হচ্ছে আরবিট্রেশন, যে একাধিক যখন মাস্টার থাকবে, এখানে দুইটা মাস্টার আছে, প্রথমে ডাটা 2 টা ডাটা পাঠাবে, দেন ডাটা 2 পাঠানোর পরে ডাটা 1 টা ডাটা পাঠাবে। এরর চেকিং, দেখো এরর চেকিং কি হতে পারে? এরর আইএসপিআরসি ডিফাইন দ্য বেসিক প্রোটোকল এন্ড টাইমিং। প্রোটোকল মানে কি? সেট অফ রুলস। এটা ডিফাইন নির্দিষ্ট করবে, প্রোটোকল তার নির্দিষ্ট করবে যে প্রোটোকলের সাহায্যে সে তার আইসি থেকে অন্য একটা ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে ডাটা আদান প্রদান করবে। কারণ প্রোটোকল যদি এরর হয় তাহলে আর টিপিক্যালি ফ্ল্যাগড বাই দ্য ইন্টারফেস। টাইমিং এরর হতে পারে, প্রোটোকল এরর হতে পারে। এক্ষেত্রে কি হবে? ডাটা ট্রান্সমিশনে সমস্যা হবে, গ্লিচ দেখা দিতে পারে। গ্লিসেস মানে কি? বিভিন্ন ভুল বা সিগন্যালটা দেখা যায় কি, নরমাল সিগন্যালটা টিভিতে যখন গ্লিচেস দেখা যায় না, ঠিক আছে, তার টিভির ছবিটা যখন ঠিক মতো আসে না, তখন যে সিগন্যালটা দেখা যায়, ঠিক আছে, উপরে নিচে, সেটাকে বলা কি? গ্লিচ বলা হয়। কি কারণে হতে পারে গ্লিচ গুলো? অ্যাপারেন্ট এক্সট্রা ক্লক যদি হয়, অ্যাপারেন্ট মানে কি একই রকম, এক্সট্রা অতিরিক্ত ক্লক, তখন গ্লিচ হবে। ইনকারেক্ট ডাটা যদি পাঠানো হয় তখন গ্লিচ হতে পারে, এবং লকড বাসটা যদি লক হয়ে যায় তখনও এই গ্লিচ হতে পারে। বাস রিকভারি, an ISQR bus can be locked when মানে কি কিভাবে লক হতে পারে? প্রথমটা বলছে কি, মাস্টার এন্ড স্লেভ গেট আউট অফ সিনক্রোনাইজেশন থেকে যখন ফেল করবে, ঠিক আছে, মাস্টার এবং স্লেভ যখন সিনক্রোনাইজেশন থাকবে না দুইটার মধ্যে, তখন কি এটা লক হবে। আরেকটা কি, স্টপ ইজ অমিটেড অর মিসড, অর্থাৎ যদি স্টপ সিগন্যালটা যদি বাদ যায়, তখন কি হতে পারে? এটা লক হতে পারে, আইএসপিআরসি বাসটা এসডিএলটা লক হয়ে যেতে পারে, ঠিক আছে। এই দুইটা কারণে। আরেকটা কি, এনি ডিভাইস অন দ্য বাস হোল্ডস ওয়ান অফ দ্য লাইন্স লো ইম্প্রপারলি, অর্থাৎ ঠিক মতো যদি এটা লো কন্ডিশন যদি না থাকে, তখন এটাও হতে পারে। আরেকটা হচ্ছে কি, শর্টেড বাস লাইন যদি শর্ট থাকে, সেক্ষেত্রেও এই বাস লক হয়ে যেতে পারে, ঠিক আছে। এখন দেখো বলছে কি, অ্যাভেলেবল আইএসপিআরসি ডিভাইসেস, আইএসপিআরসি তে কি কি ডিভাইস গুলো থাকে? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থাকতে পারে, তারপর হচ্ছে কি এখানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এমএমআই ফাংশন, ব্যাটারি, তারপর টেম্পারেচার মনিটরিং ডিভাইস, বাস কন্ট্রোলার থাকবে, যেমন টেলিকম, কম্পিউটার, ইলেকট্রনিক্স, বাস রিপিটার, হাব, এক্সপেন্ডার থাকতে পারে, রিয়েল টাইম ক্লক থাকতে পারে, ক্যালেন্ডার। রিয়েল টাইম ক্লকের কাজটা কি? যে অর্থাৎ একটা এই রিয়েল টাইম ক্লকের হচ্ছে কি, যে আন্তর্জাতিক সময়টা কি সেটার সাথে এটাকে সিনক্রোনাইজেশন করাই হচ্ছে রিয়েল টাইম ক্লকের কাজ। তারপর বিভিন্ন ধরনের সুইচ থাকতে পারে, এলসিডি, এলইডি ডিসপ্লে থাকতে পারে। এলসিডি কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লাইট ইমিটিং ডায়োড। এছাড়া কি থাকতে পারে? জেনারেল পারপাস ইনপুট আউটপুট ডিভাইস, এবং মাল্টিপ্লেক্সার, এবং বিভিন্ন ধরনের সুইচ, সিরিয়াল র্যাম, ইপিরম র্যাম, তারপর ভোল্টেজ লেভেল ট্রানজিস্টর, ট্রান্সলেটর। এছাড়া টেলিকম ডিভাইস থাকতে পারে, মোবাইল ফোন, বেস স্টেশন, ডাটা প্রসেসিং ডিভাইস গুলো, ল্যাপটপ, ডেস্কটপ ওয়ার্ক স্টেশন, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, পোর্টেবল ডিভাইস থাকতে পারে, অটোমোবাইল ডিভাইস থাকতে পারে, ঠিক আছে, কনজিউমার থাকতে পারে, ডিভিডি, টিভি। এটা হচ্ছে কি এন্ড ইউজ, মানে এন্ড ইউজার কি কি থাকতে পারে? এগুলো এন্ড টেলিকম, ডাটা প্রসেসিং ডিভাইস, ইনস্ট্রুমেন্টেশন যেমন পোর্টেবল ডিভাইস, মিটারিং সিস্টেম, অটোমোবাইল ডিভাইস, তারপর কনজিউমার। এটা হচ্ছে কি, যে এন্ড ইউজার ডিভাইস গুলো। এই হচ্ছে কি যে আমাদের, আর কি আছে এখানে, আইএসপিআরসি ডিজাইন আর বেনিফিটস। কি কি বেনিফিটস আছে দেখো, এক্ষেত্রে বেনিফিট গুলো কি? আইএসপিআরসি ক্যান বি অ্যাডেড টু অর রিমুভড ফ্রম এ সিস্টেম উইদাউট এফেক্টিং এনি আদার সার্কিটস অন দ্য বাস। সহজে আমরা অ্যাড করতে পারবো এবং রিমুভ করতে পারবো, কোনো অন্য সার্কিটের কোনো অসুবিধা হবে না। তারপর হচ্ছে কি, এটা সিম্পল ডিবাগিং, সিম্পল এটার ক্ষেত্রে। টাইম ক্যান বি রিডিউসড বাই অ্যাসেম্বলিং এ লাইব্রেরি অর রিইউজেবল সফটওয়্যার মডিউল ব্যবহার করে আমরা সময় সেভ করতে পারি। সফটওয়্যার ডেভেলপ করা সহজ। এবং এটার ক্ষেত্রে কি
fewer PCB tracks. ICs have fewer pins, অল্প পিন লাগবে, and there are fewer PCB tracks resulting in a smaller and less expensive PCB. অর্থাৎ এর ফলে কি হবে, ছোট এবং খরচ কম হবে। পিসিবি প্রিন্টেড সার্কিট যে বোর্ডটা ব্যবহার করা হবে সেটার খরচ কম পড়বে। I2C ডিজাইনের বেনিফিট কি কি আছে, যে the multi-master capability of the I2C bus allows rapid testing and assignment to end user, সহজেই টেস্ট করা যাবে। তারপর ইনক্রিজিং সিস্টেম ডিজাইন ফ্লেক্সিবিলিটি, এটা ডিজাইন করাও খুব সহজ, ঠিক আছে। তাহলে এই যে I2C ডিজাইনার বিভিন্ন আমরা বেনিফিটও পেয়ে থাকি। এই হচ্ছে কি আমাদের I2C ম্যানুফ্যাকচার বেনিফিটস। আমরা আরেকটা জিনিস এভিআর এবং এর পরের যে শীটটা আমরা পড়ব, এভিআর মাইক্রোকন্ট্রোলারটা শুরু করি আমরা। তাহলে I2C কিন্তু এই পর্যন্তই, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর এভিআর এবং এটি মেগা, 8 মেগা বা এক্স মেগা এভিআর আছে, 8 মেগা, এখান থেকে এক সেট প্রশ্ন আসে, ঠিক আছে, এভিআর এবং 8 মেগা মাইক্রোকন্ট্রোলার। দেখো এভিআর মাইক্রোকন্ট্রোলার, এভিআর মাইক্রোকন্ট্রোলার কি বলছে, কি এভিআর ফুল মিনিং হচ্ছে কি, এভিআর কি এলজেল বোগেন এন্ড ভেগার্ড ওয়ালান্স রিক্স প্রসেসর। রিক্স তো আমরা জানি রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার প্রসেসর। আর এভিআর এর আরেকটা মিনিং কি, অ্যাডভান্সড ভার্চুয়াল রিস্ক, অ্যাডভান্সড ভার্চুয়াল রিস্ক মাইক্রোকন্ট্রোলার, অ্যাডভান্সড ভার্চুয়াল রিস্ক মাইক্রোকন্ট্রোলার। এই এভিআরটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে তার বিভিন্ন ফিচার অনুযায়ী। একটা হচ্ছে টিনি এভিআর, একটা হচ্ছে মেগা এভিআর বা 8 মেগা এভিআর, আর একটা হচ্ছে এক্স মেগা এভিআর এক্সটেন্ডেড, ঠিক আছে। টিনি মানে কি, ছোট। টিনি এভিআর এর কি বৈশিষ্ট্যগুলো, লেস মেমোরি, মেমোরি কম লাগবে। তারপর কি সাইজ ছোট, স্মল সাইজ, সুইটেবল অনলি ফর সিম্পল অ্যাপ্লিকেশন, ছোট ছোট সিম্পলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা সুইটেবল, ঠিক আছে, টিনি এভিআরটা মাইক্রোকন্ট্রোলার। আর মেগা এভিআরটা কি, দিস আর দ্য মোস্ট পপুলার ওয়ান্স হ্যাভিং গুড অ্যামাউন্ট অফ মেমোরি, অর্থাৎ এটার মেমোরি সাইজ বেশি, এটা স্মল সাইজ ইন মেমোরি, এটার মেগা এভিআর কি মেমোরি ক্যাপাসিটি বেশি, এবং হায়ার নাম্বার অফ ইনবিল্ট পেরিফেরাল ডিভাইসও অনেক বেশি আছে এর মধ্যে, বিল্ট ইন অবস্থায় থাকে, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে কি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন গুলো সে রান করতে পারবে। আর এক্স মেগার ক্ষেত্রে ইউজড কমার্শিয়ালি ফর কমপ্লেক্স অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে এক্স মেগা, মানে এক্সটেন্ডেড মেগা এভিআর ক্ষেত্রে। হুইচ রিকোয়ার লার্জ প্রোগ্রাম মেমোরি, এটার ক্ষেত্রে কি অনেক প্রোগ্রাম মেমোরি লাগবে, কারণ যেহেতু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন রান করবে, যতই কমপ্লেক্স অ্যাপ্লিকেশন রান করা হবে সেক্ষেত্রে কি তার মেমোরি সাইজও বেশি লাগবে। এখন যেমন দেখো না, মোবাইল দিন দিন কি দেখা যাচ্ছে কি, যে যত দিন যাচ্ছে নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে বা অ্যাপস গুলোর কি সাইজ বড় হচ্ছে, সেক্ষেত্রে কি যে মেমোরি সাইজ অনেক বড় লাগছে, তাই না। এন্ড হাই স্পিড, এটার ক্ষেত্রে কি এক্স মেগা কি এটা হাই স্পিড। এখানে কি একটা তুলনামূলক আলোচনা দেওয়া হয়েছে বা পার্থক্য এভিআর মাইক্রোকন্ট্রোলার। একটা হচ্ছে টিনি এভিআর মেগা, এক্স মেগা এভিআর, নাম্বার অফ পিন, টিনি এভিআর এর কত 6 থেকে 32টা পিন, ফ্ল্যাশ মেমোরি কত, এটা সাইজ কত কিলোবাইট, স্পেশাল ফিচার কি স্মল ইন সাইজ, মেগা এক্সটেন্ডেড পেরিফেরালস, আর পিনের সংখ্যা 28 থেকে 100, এটার মেমোরি সাইজ হচ্ছে কত 4 থেকে 256 কিলোবাইট। এক্স মেগা বা এক্সটেন্ডেড মেগা এভিআর হচ্ছে কত 44 থেকে 100 পিন সংখ্যা, ফ্ল্যাশ মেমোরি বেশি এটার ক্ষেত্রে। এক্ষেত্রে স্পেশাল ফিচার আছে ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এবং ইভেন্ট সিস্টেম ইনক্লুডেড, সংযুক্ত করা হয় ইভেন্ট সিস্টেম, বিভিন্ন ইভেন্ট সিস্টেম। এভিআর মাইক্রোকন্ট্রোলার ফিচার গুলো এখানে কি বলছে দেখো এই ছবিটায়, যে এভিআর 8 বিট রিক্স সিঙ্গেল চিপ মাইক্রোকন্ট্রোলার, এটা কত 8 বিটের একটা সিঙ্গেল চিপ মাইক্রোকন্ট্রোলার, ডেভেলপড বাই Atmel in 1996, 1996 সালে এটা ডেভেলপ হয়েছে, ইউজেস মডিফাইড হার্ভার্ড আর্কিটেকচার, এটা একটা হার্ভার্ড আর্কিটেকচার। ইন হার্ভার্ড আর্কিটেকচার প্রোগ্রাম এন্ড ডাটা মেমোরি, এটার ক্ষেত্রে কি হার্ভার্ড আর্কিটেকচার ক্ষেত্রে কি প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি কি আলাদা থাকবে, ঠিক আছে, আলাদা অ্যাড্রেস স্পেস প্রয়োজন, ঠিক আছে। যে প্রোগ্রাম মেমোরি, এটা ডাটা মেমোরি, এটা হচ্ছে কি হার্ভার্ড আর্কিটেকচারের বৈশিষ্ট্য, প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি আলাদা থাকবে।
আর কি বলছে এখানে, the AVR was one of the first microcontroller families to use on-chip flash memory। ক্ষেত্রে কি on-chip flash memory ব্যবহার করা হয়, ঠিক আছে, ফর প্রোগ্রাম স্টোরেজের জন্য চিপের মধ্যে কি করা হয়, ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে রেজিস্টার্স অ্যাসোসিয়েটেড উইথ পোর্টস অফ এভিআর মাইক্রোকন্ট্রোলার, কি কি রেজিস্টার ব্যবহার করছে এক্ষেত্রে, দেখো তিনটা রেজিস্টারের ক্ষেত্রে রেজিস্টার্স অ্যাসোসিয়েটেড উইথ পোর্টস অফ এভিআর মাইক্রোকন্ট্রোলার এবং তার পোর্ট গুলো কি কি, অ্যাসোসিয়েট উইথ পোর্টস অফ এভিআর মাইক্রোকন্ট্রোলার। তাহলে সেই রেজিস্টার গুলোকে রেজিস্টারের সাথে কি তার পোর্টটা বলা হয়েছে এক্ষেত্রে। Each of the AVR digital I/O ports is associated with 3 I/O register। I/O মানে ইনপুট আউটপুট, তিনটা রেজিস্টার ব্যবহার করা হয়। একটা হচ্ছে DDRX, X মানে কি, X হচ্ছে কি A B C, এক্ষেত্রে X এর পরিবর্তে আমরা পোর্ট এক্ষেত্রে A বসাতে পারি, B অথবা C। I/O মানে ইনপুট আউটপুট পোর্ট, এক্ষেত্রে তিন ধরনের রেজিস্টার, একটা হচ্ছে কি DDR রেজিস্টার বা ডাটা ডিরেকশন রেজিস্টার, একটা হচ্ছে পিন রেজিস্টার, ঠিক আছে, একটা হচ্ছে পোর্ট রেজিস্টার। পোর্ট এক্স, তার মানে পোর্ট এখানে তিন প্রকার পোর্ট আছে, এক্স এর পরিবর্তে এবিসি বসালে আমরা কি পাবো, পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি। ডিডিআর এক্স বা পোর্ট এক্স ডাটা ডিরেকশন রেজিস্টার ক্ষেত্রে দেখো কনফিগারেশনটা, the DDRX is an 8-bit register। DDRX register কত, 8-bit register which stores configuration information এক্ষেত্রে স্টোর করা থাকে। for the pins of port X, কি জন্য, কারণ প্রত্যেকটা রেজিস্টারের সাথে কি পোর্ট সংযুক্ত। পোর্ট X মানে পোর্ট A B C, রাইটিং এ যদি 1 রাইট করা হয়, রাইটিং 1 যদি 1 রাইট করে তখন এটা কি হবে, আউটপুট হিসাবে কাজ করবে। রাইটিং 1 in the pin location in the DDRX makes the physical pin of that port on output pin। এটা কি হবে, আউটপুট পিন, ঠিক আছে, ওই পিনটা কি হবে, আউটপুট হিসাবে কাজ করবে যখন 1 দেওয়া হবে। আর যদি 0 দেওয়া হয় তখন এটাকে ওই পিনটা ইনপুট হিসাবে কাজ করবে। ক্লিয়ার, একটা হচ্ছে কি যদি 1 দেওয়া হয় তাহলে ওই পিনটা ফিজিক্যালি কি হবে, আউটপুট পিন হিসাবে কাজ করবে। আর যদি 0 দেওয়া হয় তাহলে ওইটা কোথায় দেব, 1 0 এবং 1 ওই রেজিস্টারে, ঠিক আছে। ঠিক আছে, রেজিস্টার মনে করি 5 নাম্বার রেজিস্টার 8 বিটের, যদি আমরা 8 নাম্বার ইয়েতে 8 বিটে দেই, এমএসবি বিটে দেই, তাহলে 8 নাম্বার পিনটা কি হবে, সেটা কি হবে 1 যদি দেওয়া হয় 8 নাম্বার পয়েন্টে, তখন এটা আউটপুট পিন হিসেবে কাজ করবে। আর যদি 0 দেওয়া হয় 8 নাম্বারে, তখন এটা ইনপুট পিন হিসেবে কাজ করবে। পিন এক্স, তারপরটা কি 2 নাম্বার রেজিস্টার হচ্ছে কি পিন এক্স রেজিস্টার। পিন এক্স এর রেজিস্টার ক্ষেত্রে কি, দেখো পিন এক্স এর কত, এটাও 8 বিট রেজিস্টার, ঠিক আছে, এটাও 8 বিট রেজিস্টার। ইট ইজ অলসো 8 বিট রেজিস্টার স্টোর দ্য লজিক ভ্যালু, দ্য কারেন্ট স্টেট, বর্তমান স্টেটটা কি অবস্থায় আছে সেটা এটা স্টোর করবে। তারপর হচ্ছে পোর্ট এক্স, পোর্ট এক্স এ কি স্টোর করবে, দিস ইজ অলসো 8 বিট রেজিস্টার। পোর্ট এক্স রেজিস্টারটা এটাও একটা 8 বিট রেজিস্টার, পোর্ট 0 পোর্ট 1 পোর্ট 2 পোর্ট 3 আপ টু পোর্ট 7 is an 8 bit register which stores the logic values that currently being outputted। অর্থাৎ কি আউটপুট করব, পিনের সাহায্যে গুলো পোর্টের সাহায্যে কি আউটপুট যাবে সেটা থাকবে কি এই পোর্ট এক্স রেজিস্টারে দেয়া থাকবে, ঠিক আছে। এরপরে কি আছে, যে তিন ধরনের রেজিস্টার দেখলাম। তারপর ইন্টারাপ্ট স্ট্রাকচার অফ এভিআর মাইক্রোকন্ট্রোলার। এই ইন্টারাপ্ট স্ট্রাকচারটা কি এখানে দুই প্রকার ইন্টারাপ্টের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কি ইন্টারনাল ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারাপ্ট, ঠিক আছে। একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে কি, যে তুমি একটা কাজ করছো, তখন যদি তোমাকে কোনো কিছু রিকোয়েস্ট করা হয় এবং সেই রিকোয়েস্টে যদি হায়ার প্রায়োরিটি থাকে, তখন তোমার কাজটা বন্ধ রেখে তখন ওই রিকোয়েস্টে তুমি রেসপন্স করবে, দ্যাট ইজ ইন্টারাপ্ট কন্ট্রোল, ঠিক আছে। দ্য এভিআর 8 বিট মাইক্রোকন্ট্রোলার্স বা ATmega 16 বলা হয় এটা, এভিআর 8 বিট মাইক্রোকন্ট্রোলার্স provides a both internal and external interrupt sources। internal interrupt থাকবে এবং external interrupt। The internal interrupts are associated with the microcontroller peripherals। internal interrupt এর সাথে কি সংযুক্ত আছে, মাইক্রোকন্ট্রোলার peripherals। peripheral মানে কি, ইনপুট আউটপুট ডিভাইস, যেমন সেগুলো কি, পেরিফেরাল গুলো কি হবে, মাইক্রোকন্ট্রোলার পেরিফেরাল গুলো কি, টাইমার বা কাউন্টার, অ্যানালগ কম্পিউটার। আর এক্সটার্নাল ইন্টারাপ্টস আর ট্রিগার্ড ভায়া এক্সটার্নাল পিনের মাধ্যমে ট্রিগার করা হয় এটা। দা এক্সটার্নাল ইন্টারাপ্ট, এটা হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারাপ্ট গুলো হচ্ছে কয় প্রকার, 4 এক্সটার্নাল ইন্টারাপ্ট আছে, 4 প্রকার এক্সটার্নাল ইন্টারাপ্ট আছে। কি কি সেই 4 প্রকার এক্সটার্নাল ইন্টারাপ্ট, এখানে দেখো এই ছবিটা দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। ইন্টারাপ্ট 0, দা প্রথমটা হচ্ছে কি রিসেট ইন্টারাপ্ট ট্রিগার্ড ফ্রম পিন 9, পিন 9 এ যেটা সেটা হলো রিসেট ইন্টারাপ্ট
এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 int 0 আর হচ্ছে int 1 int 2 এটা হচ্ছে ট্রিগার্ড ফ্রম 16 অর্থাৎ এটা হচ্ছে কি পিন নাম্বার, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলের পিন নাম্বার 16তম পিনে এটা ইন্টারাপ্ট করবে, আর এটা ট্রিগার করবে কত নাম্বার 17 নাম্বার পিনে, আর এটা হচ্ছে কত নাম্বার পিনে, এটা হচ্ছে 3 নাম্বার পিনে। এই যে 3 নাম্বার পিন ইন্টারাপ্ট এখানে দেওয়া হয়নি, এটা হচ্ছে কত ইনটু কত নাম্বার পিনে আছে 3 নাম্বার পিনে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, অনেক পড়ানো হয়েছে I2C এবং আমরা এভিআর মাইক্রোকন্ট্রোলার নেক্সট আমরা এভিআর মাইক্রোকন্ট্রোলার নেক্সট ক্লাসে এভিআর মাইক্রোকন্ট্রোলারও কিন্তু শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা পড়বো কি অ্যাট মেগা 16 মাইক্রোকন্ট্রোলার, অ্যাট মেগা 16 মাইক্রোকন্ট্রোলার, এটা আমরা শেষ করব নেক্সট ক্লাসে আশা করি, ঠিক আছে? বুঝতে পেরেছো? কতজন প্রেজেন্ট? মাত্র 3 জন আজকে। স্যার 3 জন। তুহিন, মিনা, সিরাজুন অ্যাটেন্ডেন্স দিছো? তো তোমরা কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তোমাদের কিন্তু মিটিং হয়ে গেছে, সুতরাং পড়াশোনা করো, ঠিক আছে? আমি ভালো আছি। আর পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা 1 মাসের মধ্যে আশা করি। ক্লিয়ার? 1 মাসের মধ্যে? নেক্সট ক্লাস এর জন্য আজকে কিন্তু বেশি পড়ানো হয়েছে, অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি পড়ানো হয়েছে, তাই না? I2C-টা শেষ করা হয়েছে, এভিআরও শেষ করছি। আগে শেষ করি, তারপর যদি ক্লাস দেয় তাহলে আমরা একটু রিভিউ করলাম। নেক্সট ক্লাসে অ্যাট মেগা 16 পড়াবো এবং পরের শীটটাও ধরবো যেন আমরা রিভিউ করতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ।